প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 413 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা পাঠিয়েছে বিকাশ গায়েন ঘটকপুকুর থেকে। বিকাশ আমাদেরকে সুন্দরবনকে ঘিরে এক অদ্ভুত ঘটনা পাঠিয়েছে, যেটা সে নিজেই জোগাড় করেছে। আর সত্যি কথা বলতে সুন্দরবন নিয়ে যখনই ঘটনা আসে আমার বেশ ভালো লাগে, কেননা সুন্দরবন নিয়ে এখনো পর্যন্ত প্রেতপক্ষে যা যা ঘটনা এসেছে সবকটাই দুর্দান্ত ঘটনা। আশা করব আজকেরটাও ব্যতিক্রম হবে না। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 413 নম্বর এপিসোডের ঘটনায়। আমার নাম শম্ভু মণ্ডল, বয়স এখন প্রায় 55। সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া দ্বীপে আমার জন্ম। বাবা ঠাকুরদার পেশাই ছিল নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা। আমিও সেই কাজই করি। আজ যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল প্রায় 8 বছর আগে। এতদিন কাউকে পুরো ঘটনাটা বলিনি, কারণ আমি নিজেই জানি না সেদিন ঠিক কি দেখেছিলাম। তবে এটুকু বলতে পারি, সেদিনের পর থেকে আমি আর কোনো দিন একা রাতে নদীতে মাছ ধরতে যাইনি। সুন্দরবনকে যারা দূর থেকে দেখে তারা ভাবে এটা শুধু নদী আর গাছের জঙ্গল, কিন্তু যারা এখানে থাকে তারা জানে এই জঙ্গলের বুকের মধ্যে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। বাঘের ভয় আছে, রয়েছে কুমিরের ভয়, ঝড় জলোচ্ছ্বাসের ভয় তো আছেই, কিন্তু এগুলোর চেয়েও বড় ভয় আছে কিছু অদেখা জিনিসের। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, রাত 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে উত্তর দিও না যেন, কারণ সেই ডাক মানুষের নাও হতে পারে, সেটা হতে পারে নিশি বা অন্য কিছু। আমি এসব গল্পে খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু সেদিনের পর সব কিছু বদলে গিয়েছিল। ঘটনাটা ঘটেছিল ডিসেম্বর মাসে। শীতের সময় সুন্দরবনের নদীতে প্রচুর ভেটকি, পার্শে আর চিংড়ি ওঠে। সেই সময় জেলেদের ভালো রোজগার হয়। সেদিন বিকেলে আমি আর আমার বন্ধু গণেশ ঠিক করলাম রাতে বিদ্যাধরী নদীর একটা নির্জন খাঁড়িতে জাল ফেলব। গণেশ বলল, শম্ভুদা, ওই খাঁড়িতে আজকাল প্রচুর মাছ উঠছে শুনছি। আমি বললাম, হ্যাঁ, তবে জায়গাটা একটু ভেতরে। গণেশ বলল, তাতে কি, ভয় পাচ্ছ নাকি? ভয় কিসের? আমি গণেশকে বললাম, ভয় পাচ্ছি না, তবে লোকজন বলছে নাকি ওই দিকটায় নিশির ডাক শোনা যায়। গণেশ কথাটা হেসে উড়িয়ে দিল, বলল, এসব বুড়োদের গল্প। আমিও হাসলাম, কিন্তু তখনও জানতাম না কয়েক ঘন্টা পর এই কথাটাই বারবার আমার মাথায় ঘুরবে। সন্ধে নামার সময় আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশে তখন ফিকে চাঁদ উঠেছে। নদীর জল কালো কাঁচের মতো স্থির। চারিদিকে কেওড়া, গড়ান, সুন্দরী গাছের ঘন জঙ্গল। মাঝে মাঝে দূরে নিশাচর পাখির ডাক ভেসে আসছে। কোথাও কোথাও জলের উপর কুয়াশা জমতে শুরু করেছে। সুন্দরবনের রাতের একটা আলাদা গন্ধ আছে, নোনা জল, কাদা আর পচা পাতার মিশ্র গন্ধ। সেই গন্ধের মধ্যে এক অদ্ভুত ভারী অনুভূতি থাকে। মনে হয় কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে আর তোমাকেই ডাকছে। রাত 10:30 নাগাদ আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছলাম। খাঁড়িটা এতটাই নির্জন ছিল যে আশেপাশে কোনো নৌকোর আলো দেখা যাচ্ছিল না, শুধু জঙ্গলের কালো দেয়াল আর জলের ছলাৎ ছলাৎ আওয়াজ। আমরা জাল ফেললাম, তারপর অপেক্ষা করতে লাগলাম। শীতের রাত, কুয়াশা ক্রমশ ঘন হচ্ছে। গণেশ একটা বিড়ি ধরিয়ে বলল, চা থাকলে ভালো হতো। আমি বললাম, সব ব্যবস্থা আছে, মাছ উঠলে তখন চাও খেতে পারবি। আমরা দুজনেই হেসে উঠলাম। কিন্তু ঠিক রাত 11টার পর থেকে পরিবেশটা বদলাতে শুরু করলো। প্রথমে আমরা লক্ষ্য করলাম চারিপাশের শব্দ একেবারে কমে গেছে, খুবই অস্বাভাবিক কম। সাধারণত জঙ্গলে ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, কোথাও না কোথাও জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যায়, কিন্তু সেদিন হঠাৎ যেন সব নিস্তব্ধ। এমন নীরবতা আমি আগে কখনো শুনিনি।
আমার বুকের ভেতর অকারণে অস্বস্তি হতে লাগলো। ঠিক তখনই দূরে কোথাও থেকে একটা মেয়ের হাসির শব্দ শুনলাম, খুব ক্ষীণ, খিলখিল করে হাসি। আমি চমকে উঠে চারিদিকে তাকালাম। গণেশও শুনেছে হাসিটা। সে ফিসফিস করে বলল, শুনলে? আমি বললাম, হ্যাঁ শুনেছি, তবে এখানে মেয়ে আসবে কোথা থেকে? তারপর দুজনেই চুপচাপ। আমি কোনো কথা বলছি না, কারণ প্রশ্নটা আমি নিজেকেও করেছিলাম। এই ঘন জঙ্গলে এত রাতে মেয়ে মানুষের শব্দ কি করে আসবে? 5 মিনিট পর আবার সেই হাসি, এবার একটু কাছে। আমি টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে আলো ফেললাম। কেউ কোথাও নেই, শুধু গাছের ছায়া আর ঘন কুয়াশা, ঘুটঘুটে কালো অন্ধকার। গণেশ বলল, চলো ফিরে যাই। আমি বিরক্ত হয়ে বললাম, একটা হাসির শব্দ শুনে ভয় পাচ্ছিস? গণেশ চুপ করে গেল, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে বুঝলাম ও সত্যি ভয় পেয়েছে। তারপর ঘটল দ্বিতীয় ঘটনা। নৌকার একদম পেছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকলো, কিন্তু খুব ধীরে। শম্ভু, শম্ভু। আমি প্রায় উত্তর দিয়েই ফেলেছিলাম। ঠিক তখনই গণেশ আমার হাত শক্ত করে চেপে ধরল। তার মুখ ফ্যাকাশে। সে ফিসফিস করে বলল, উত্তর দিও না। আমার শরীর কেঁপে উঠল, কারণ আমি স্পষ্ট শুনেছি আমার নাম শম্ভু। এই নামে কেউ আমাকে ডাকছে। আমি টর্চ নিয়ে চারপাশে আলো ফেললাম। কেউ কোথাও নেই, কিন্তু ডাকটা যে আমি শুনেছি তাতে কোনো দ্বিমত নেই। এরপর প্রায় 15-20 মিনিট কিচ্ছু ঘটল না। আমরা চুপচাপ বসে রইলাম। নৌকার কাঠে কুয়াশার জল জমেছে, জোয়ারের জল ধীরে ধীরে বাড়ছে। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম, হয়তো বাতাসের শব্দ, হয়তো কল্পনা, আমি ভুল শুনেছি। কিন্তু গণেশও ভুল শুনবে। রাত 12টার পর সবকিছু বদলে গেল। আমাদের নৌকা নিজে থেকেই হঠাৎ নড়তে শুরু করলো। নৌকাটা কেউ যেন নিচ থেকে ঠেলে দিচ্ছে। প্রথমে ভাবলাম স্রোত, কিন্তু নদীতে স্রোত ছিল না। নৌকাটা একবার ডাইনে একবার বাঁয়ে কাঁপছে। গণেশ প্রায় কেঁদে ফেলল। আমি কিচ্ছু বললাম না, কারণ আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ জলের মধ্যে একটা সাদা অবয়ব দেখতে পেলাম। নৌকা থেকে প্রায় 40 হাত দূরে। মনে হলো একজন মহিলা, সাদা শাড়ি, চুল কোমর পর্যন্ত। আমার চোখের দৃষ্টিশক্তি যথেষ্ট শক্ত, তাই আমি স্পষ্ট দেখেছি সে দাঁড়িয়ে আছে জলের ওপরে। আমি চোখ কচলালাম, তারপর তাকালাম আবার ওই দিকে। সে তখনও দাঁড়িয়ে জলের ওপর। এ তো অসম্ভব। একজন মানুষ নদীর জলের ওপর কি করে দাঁড়িয়ে থাকতে পারে? গণেশও দেখে ফেলেছে। সে কাঁপা গলায় বলল, শম্ভুদা, ওটা কি? ওটা কি গো? আমার গলা শুকিয়ে গিয়েছিল, কোনো উত্তর দিতে পারলাম না। হঠাৎ অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগোতে শুরু করলো। জলের উপর দিয়েই, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, শুধু এগিয়ে আসছে আমাদের নৌকোর দিকে। আমার বুকের ভেতর তখন ধুকপুক করছিল। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসবে। সেই অবয়বটা আরো কাছে আসতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। মহিলার মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, কিন্তু তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। আমি কি দেখছি? আমি জীবনে অনেক ভয় পেয়েছি, বাঘ দেখেছি, ঝড় দেখেছি, কিন্তু সেদিনের মতো ভয় আর কখনো পাইনি। গণেশ হঠাৎ চিৎকার করে উঠল। গণেশ ভয় পেয়েও নৌকার ইঞ্জিন চালু করার চেষ্টা করলো, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছিল না। বারবার চেষ্টা করেও না। অন্যদিকে সাদা অবয়বটা আরো কাছে আসছে, এখন মাত্র 20 হাত দূরে। ঠিক তখনই সে মাথা তুলল, আর আমি তার মুখ দেখলাম। আজও সেই মুখ আমি ভুলতে পারিনি। মুখের জায়গায় যেন কিচ্ছু নেই, চোখ নেই, নাক নেই, শুধু কালো একটা গর্তের মতো পুরো অন্ধকার। পুরো মুখটাই যেন মুছে গেছে। আমার শরীর অবশ হয়ে গেল, নড়তে পারছিলাম না। হঠাৎ সেই অন্ধকার মুখ থেকে একটা কণ্ঠস্বর বেরোলো, একদম পরিচিত কণ্ঠস্বর, আমার মৃত মায়ের কণ্ঠ। শম্ভু, এদিকে আয়। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো।
আমি যেন সম্মোহিত হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল সত্যি মা আমাকে ডাকছে। মা তো অনেক বছর আগে মারা গেছেন, তবু সেই কণ্ঠস্বর একটুও বদলায়নি। আমি অজান্তেই উঠে দাঁড়ালাম, নৌকার কিনারার দিকে হাঁটতে শুরু করলাম। গণেশ আমাকে জাপটে ধরল, বলল, দাদা কোথায় যাচ্ছ? যেও না, যেও না, যেও না, যেও না। আমি যেন ঘোরের মধ্যে গণেশকে বললাম, মা ডাকছে, মা ডাকছে তো। গণেশ আতঙ্কে চিৎকার করল, ওটা তোমার মা নয় বলে আমার গালে একটা চড় মারে সে। ঠিক সেই মুহূর্তে নদীর ওপার থেকে ভেসে এলো শঙ্খের শব্দ, অনেক দূর থেকে। এত রাতে শঙ্খ বাজাচ্ছে কে? এত রাতে কোন মন্দিরে আরতি হচ্ছে? সেই সময় আমাদের গ্রামে একটা পুজো হচ্ছিল ঠিকই, কিন্তু এত রাতে অত দূর থেকে শঙ্খের শব্দ আসবে কি করে? কিন্তু শঙ্খের শব্দ শোনা মাত্র অবয়বটা থেমে গেল। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জঙ্গলের দিকে তাকালো। পরের মুহূর্তে যা দেখলাম সেটা আরো ভয়ঙ্কর। অন্ধকার জঙ্গলের মধ্যে শত শত জোড়া চোখ জ্বলে উঠল। মনে হচ্ছিল অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তারা অন্ধকারের ভেতর থেকে চুপচাপ আমাদের দেখছে। তারপর একটা অদ্ভুত ফিসফিসানি শুরু হলো, হাজারো মানুষের ফিসফিসানি, কিন্তু কোনো শব্দ পরিষ্কার নয়। এ যেন এক অজানা ভাষা। আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। হঠাৎ সাদা অবয়বটা এক ঝটকায় জঙ্গলের দিকে ছুটে গেল, এত দ্রুত যে চোখে ধরা গেল না। আর সঙ্গে সঙ্গে সব আলো, বা বলা যেতে পারে জ্বলন্ত চোখগুলো, একসাথে নিভে যায়। আর তার সাথে ফিসফিসানিও বন্ধ। আবার চারিদিকে নীরবতা। কয়েক সেকেন্ড আমরা দুজনেই স্থির হয়ে বসে রইলাম। গণেশ ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করলে নৌকার ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। আমি আর গণেশ এক মুহূর্ত সেখানে থাকিনি। সোজা নৌকো ঘুরিয়ে গ্রামের দিকে রওনা দিলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। ফেরার পথে গণেশ হঠাৎ বলল, শম্ভুদা, তোর পায়ের দিকে তাকা। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার পায়ে কাদা মাখা একটা হাতের ছাপ, ঠিক পায়ের গোড়ালির জায়গায়, যেন কেউ ভেজা হাত দিয়ে শক্ত করে ধরেছিল। আমি স্তব্ধ, কারণ নৌকায় কাদা ছিল না। তাহলে কে আমাকে ধরার চেষ্টা করেছিল? পরদিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, তার নাম এখানে উল্লেখ করছি না, সেই কাকাকে সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ করে ছিলেন, তারপর বললেন, তোমরা যে খাঁড়িতে গিয়েছিলে সেখানে বহু বছর আগে এক জেলের বউ ডুবে মারা গিয়েছিল। আমি বললাম, তার সঙ্গে এসবের সম্পর্ক কি? সেই কাকা বললেন, সেই মহিলা ডুবে মারা যায়নি। আমি অবাক হয়ে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, লোকজন বলে তাকে রাতে কেউ ডেকে নিয়ে গিয়েছিল। সে ঘুমের মধ্যে নদীর দিকে হাঁটতে শুরু করে। সকালে তার মৃতদেহ পাওয়া যায়। এই কথা শুনে গা শিউড়ে উঠল। কাকা আরও বললেন, তারপর থেকে অনেকেই ওই খাঁড়িতে ডাক শুনেছে। কেউ নিজের মায়ের গলা, কেউ স্ত্রীর গলা, কেউ সন্তানের গলা, কিন্তু সেটা যে কি করে সম্ভব সেটা জানা যায়নি। আমি আর কিছু বলিনি তাকে। কিন্তু আসল ধাক্কাটা এলো 3 দিন পরে। গ্রামের এক বৃদ্ধা, তারও নাম এখানে আমি উল্লেখ করছি না, তিনি আমার বাড়িতে এলেন। তিনি আমার মাকে চিনতেন। তার হাতে ছিল এক মহিলার ছবি। সেই বৃদ্ধা আমাকে সেই ছবিটা দেখালেন আর বললেন, এই মেয়ের নাম মালতী। এক রাতে কেউ তাকে তার নাম ধরে ডেকেছিল। তারপর সে আর আগের মতো ছিল না। সে নদীর দিকে চলে যায়। তারপর তার মৃতদেহ পাওয়া যায় সেই নদী থেকে। সেই বৃদ্ধার থেকে ঘটনাটা শুনে বুঝলাম কাকার কথাটা মিথ্যে নয়। তবে তার সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটার যে কি সম্পর্ক সেটা বুঝতে পারলাম না। সেই বৃদ্ধা আমাকে বললেন, তুমি কি রাতে যখন জঙ্গলে গিয়েছিলে তোমার পরিচিত কাউকে দেখেছ? তোমার মাকে দেখেছ? আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, কিন্তু তাকে আমি বললাম না যে আমি কি দেখেছি।
বৃদ্ধা বললেন, যদি কোনো পরিচিত মানুষকে না দেখে থাকো বা তার ডাক না শুনে থাকো তাহলে মঙ্গল, আর যদি শুনে থাকো তাহলে সেই ডাক তুমি আবার শুনতে পাবে, অন্ততপক্ষে আর একবার। তবে সেই ডাকে সাড়া দিও না, যেন সাড়া দিলেই বিপদ। সেই রাতে আমি বাড়িতে শুয়ে রয়েছি। রাত তখন 12টা পেরিয়েছে। হঠাৎ জানলার বাইরে থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, শম্ভু এদিকে আয়, শম্ভু এদিকে আয়। হ্যাঁ, কি কণ্ঠস্বর! আমার মায়ের। আওয়াজটা ঠিক আমার জানলার বাইরে থেকে আসছে। আমি জানলার দিকেই তাকালাম না। এক অদ্ভুত শক্তি আমাকে জানলার দিকে টানছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করে আটকে রেখেছিলাম। ইষ্ট দেবতার নাম জপ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ভোর পর্যন্ত চোখ বন্ধ করে শুয়েছিলাম। সকাল হলে সাহস করে জানলা খুললাম। বাইরে কেউ ছিল না, কিন্তু আমার ঘরের জানলার বাইরে বেশ কিছুটা দূরে ভেজা মাটির ওপর আমি কয়েকটা পায়ের ছাপ দেখতে পাই। আর সেই পায়ের ছাপগুলো উল্টো দিকে। কেউ পা টেনে টেনে কাদার ওপর দিয়ে হেঁটে গেছে, কিন্তু উল্টো ভাবে। সেই পায়ের ছাপগুলো দেখে আমার বুক কেঁপে উঠেছিল। আজও মাঝে মাঝে শীতের গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। কখনো কখনো মনে হয় দূরে কোথাও থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি জানি সে আমার মা হতে পারে না। হয়তো কল্পনা, হয়তো না, বা হয়তো এ এক অজানা অপদেবতা, যার কথা আমাকে সেই বৃদ্ধা এবং গ্রামের কাকা বলেছিল। গণেশ এখন আর মাছ ধরতে যায় না, সে অন্য কাজ করে। আর আমি এখনো নদীতে যাই, কারণ এটাই আমার জীবিকা। কিন্তু একটা নিয়ম আজও মেনে চলি, যদি গভীর রাতে নদীর বুক থেকে কেউ আমার নাম ধরে ডাকে, আমি কখনো উত্তর দিই না। কারণ সুন্দরবনের মানুষ জানে সব ডাক মানুষের হয় না, আর কিছু ডাকের উত্তর দিলে আর ফিরে আসা যায় না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, দুর্দান্ত একটা ঘটনা। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে যারা সুন্দরবনের ঘটনা শুনতে ভালোবাসো, সুন্দরবনকে ঘিরে আরো ঘটনা আমাদের চ্যানেলে আছে, তোমরা শুনে নিতে পারো। যারা নতুন আমার ঘটনা শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন করে যেও। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব যে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, আর একটা হাইপ বাটন এসছে, সেটা যদি তোমরা ক্লিক করে দাও, আমাদের ঘটনা আরো মানুষের কাছে পৌঁছবে। এতে আমাদের প্রেতপক্ষ পরিবার আরো বড় হতে পারে। তাই জন্য তোমাদের এই রিকোয়েস্টটা করব, তোমরা হাইপ বাটনটা ক্লিক করে দিও। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে, চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টিনা আচারিয়া, শ্যামল মিত্র, রিজুজ লাইভ, লাভলি সুলতানা, বুবুন ঘোষ, দেবা নায়ক, বাবাই দাস, আদি বামিম লিখেছে, রাজদা আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল, তাই তোমার ঘটনাগুলো 1 মাস শুনতে পারিনি, এখন নতুন মোবাইল কিনে শুনছি, ঘটনাটা ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। কমেন্ট করেছে শান্তার দুনিয়া, লিখেছে, হাই রাজদা ভাই, আমি মধ্যম গ্রাম থেকে শুনছি, চলে এলাম তোমার 411 নম্বর এপিসোডের তোমার মুখের ভয়ঙ্কর ঘটনা শোনার জন্যে। খুব গরম পড়েছে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কমেন্ট করেছে পাপন রয়, অমিতা ঠাকুর, শঙ্করী সরকার, অজন্তা হোর, সমীর সরকার, গীতা গোস্বামী আর সোনু খান। এই সব কটা কমেন্টই এসছে ভয় দেখানোর খেলা, মৃত্যুর পরেও পরিবারকে ভয় দেখাতো ছোট্ট ছেলেটি, প্রেতপক্ষের 411 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।